বাজারে যেখানে এসএসডির দামে হাত দেয়াই মুশকিল, হাতে ছ্যাঁকা লেগে যায়, সেখানে আবার নতুন মুখ এসে হাজির, তাও আবার কিনা আমেরিকা থেকে। কথা বলছিলাম এক্সোসি G300 এসএসডিটা নিয়ে। এইটা একটা Zen 3 এসএসডি, যা রিড স্পিড হচ্ছে 3500 এবং রাইট স্পিড হচ্ছে 3200, এবং এরই সাথে সাথে খুব সারপ্রাইজিংলি এটা TBW ক্লেম করা হয়েছে 2000। এমনটা তো হওয়ার কথা না। আমাদের হাতে থাকা এই এসএসডি গুলোর ক্যাপাসিটি হচ্ছে 512 জিবি এবং দাম হচ্ছে অফিসিয়াল এমআরপি 4900 টাকা, তবে বাজারে বিভিন্ন শপে 4700 আশেপাশে দেখা যাচ্ছে। আমাদেরকে এই এসএসডি গুলো পাঠিয়েছে এর অফিসিয়াল ইম্পোর্টার বা ডিস্ট্রিবিউটর CPS লিমিটেড। চলুন একটু ঘেটে দেখি যে আসলে এক্সোসি কেমন পারফর্ম করে, আমেরিকান ব্র্যান্ডেড প্রোডাক্টের কতটুকু দম। আপনাদের সাথে আছে আমি অনন্য জামান, আপনারা দেখছেন পিসি বিল্ডার বাংলাদেশ। শুরুতেই কম্পিটিটর অ্যানালাইসিস, ম্যাক্সিমাম রিটেল প্রাইস 4900 টাকার জিনিস 4700 আশেপাশে বিভিন্ন রিটেল শপে পাওয়া যাচ্ছে। চলুন দেখে নেই এই প্রাইসের আশেপাশে বাজারে আর কোন কোন এসএসডি রয়েছে। প্রথমেই রয়েছে নেটাক N930E Pro 512 জিবি, রিড 2080, রাইট 1700, দাম 4700। MSI Spatium M371 500 জিবি, রিড 2200, রাইট 1150, দাম 5000। HP EX900 M.2 500 জিবি, রিড 2100, রাইট 1300, দাম 5000। SR FA100 512 জিবি, রিড 2500, রাইট 1736, দাম 4900। HP EX900 প্লাস 512 জিবি, রিড স্পিড 3300, রাইট 2700, দাম 5300। OCPC MFL 300 512 জিবি, রিড 3100, রাইট 2700, দাম 5100। টিম MP33 512 জিবি, রিড 1700, রাইট 1400, দাম 5000। ক্লিয়ারলি এইটার ক্লেম করা স্পিড ওগুলার থেকে বেশি, বাট এত বেশি কিসে দিতে পারবে সেটা সময় বলে দিবে। চলুন আনবক্সিং শুরু করা যাক। আনবক্সিংটা বেশ সিম্পল, ব্ল্যাক অ্যান্ড রেড কালারের পেপার বক্সে এসএসডিটা আসে, সিল কেটে ফেললে প্লাস্টিক ট্রেতে এসএসডিটা পাওয়া যাবে, এছাড়া আর কিছুই নাই। এক্সোসি G300 এর সিকুয়েন্সিয়াল রিড স্পিড ক্লেম করা হয়েছে 3500 মেগাবাইটস পার সেকেন্ড, সিকুয়েন্সিয়াল রাইট স্পিড হচ্ছে 3200 মেগাবাইটস পার সেকেন্ড। এটা র্যান্ডম রিড স্পিড হচ্ছে 335K IOPS এবং র্যান্ডম রাইট স্পিড হচ্ছে 500K IOPS। এটা একটা PCIe 4 লেনের Zen 3 এসএসডি, যার প্রোটোকল NVMe 1.3। আমাদের কাছে থাকা এটার ক্যাপাসিটি 512 জিবি, যা ফরম্যাট করার পরে 476 জিবির আশেপাশে পাওয়া যায় অ্যাক্সেসেবল। এছাড়া অন্যান্য এসএসডির মতোই বেসিক সকল ফিচার, স্মার্ট ECC ট্রিম এগুলো দেয়া রয়েছে, তবে SLC ক্যাশ দেয়া রয়েছে কিনা সেই বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নাই। এরপরে টিয়ার ডাউন বলতে আর এসএসডি তে কি বা থাকে বলেন, স্টিকারটা খুলে ফেলা এই আর কি। এটার ফর্ম ফ্যাক্টর হচ্ছে M.2 2280, এসএসডিটার পিসিবি সিঙ্গেল সাইডেড। স্টিকার তুলে ফেলার পরে M.2 কানেক্টরের পর ম্যাক্সিওর একটা কন্ট্রোলার দেখা যায়, এরপর দুইটা মেমোরি চিপ দেয়া রয়েছে, তবে আরো দুটো মেমোরি চিপের জন্য পিসিবিতে হাউজিং করা আছে। এটা হয়তো 1TB এবং 2TB ক্যাপাসিটির জন্য করা হয়েছে, সেই ক্যাপাসিটি আমাদের হাতে থাকলে আরো কনফার্ম হওয়া যেত। অধিকাংশ ক্ষেত্রেই আমরা দেখি এসএসডি কোম্পানিগুলো যে ম্যাক্সিমাম রিড এবং রাইট স্পিড গুলো ক্লেম করে, সেগুলো 2 টেরাবাইটের আশেপাশে গেলেই মোর ভ্যালিড মনে হয়। এর নিচে যখন এরা চলে আসে তখন মেমোরি সেলস কমে আসে এবং ওই যে আপ টু যে ক্লেমটা সেটা অনেকেই ডেলিভার করতে পারে না। যাই হোক, চলুন এইবার একটু ম্যাক্সিওর কন্ট্রোলারটার মধ্যে ডিপ ডাইভ করা যাক। এক্সোসি G300 এ ব্যবহার করা হয়েছে ম্যাক্সিওর যে কন্ট্রোলারটা, তার মডেল হচ্ছে MAP1202A-F1C। এটা একটা ডিরামলেস Zen 3 কন্ট্রোলার, NVMe 1.4 প্রোটোকল পর্যন্ত সাপোর্ট করবে। কন্ট্রোলারটার প্যাকেজ সাইজ হচ্ছে 7.1 মিলিমিটার বাই 11 মিলিমিটার। এটা আপ টু 4TB ক্যাপাসিটি পর্যন্ত সাপোর্ট করতে পারে। কন্ট্রোলারটির সিকুয়েন্সিয়াল রিড স্পিড ম্যাক্সিমাম 3600 মেগাবাইটস আর সিকুয়েন্সিয়াল রাইট হচ্ছে 3200 মেগাবাইটস। ম্যাক্সিওর এই কন্ট্রোলারটা হোস্ট মেমোরি বাফার বা HMB সাপোর্ট করে, অর্থাৎ এটার মধ্যে ডিরাম না থাকলেও এটা সিস্টেমের যে মেমোরি রয়েছে তার কিছু অংশ ব্যবহার করে ডেডিকেটেড ডিরামের চাহিদা পূরণ করতে পারে। এটা ARM 32-বিট Cortex R5 এর ডুয়াল কোরের সিঙ্গেল CPU কন্ট্রোলার, যা 22nm ম্যানুফ্যাকচারিং প্রসেসে তৈরি করা। এতে 4টা চ্যানেলে 16টা C এনাবল করে এবং এর ফ্ল্যাশ ট্রান্সফার রেট হচ্ছে 1600 MTS বা মেগা ট্রান্সফার পার সেকেন্ড। এই কন্ট্রোলারটা 3D TLC ও QLC সাপোর্টেড। সেই সাথে কন্ট্রোলারটি ONFI 4.2 এবং টগল 4.0 এর সাথে কম্প্যাটিবল। ম্যাক্সিওর এই কন্ট্রোলারটি ECC 3 টেকনোলজি সাপোর্ট করে। এরপরে মেমোরি সেল অ্যানালাইসিস, চলুন দেখা যাক এর মধ্যে কোন টাইপের মেমোরি সেল ব্যবহার করা হয়েছে। মেমোরি সেল হিসেবে ব্যবহার করা হয়েছে SK Hynix এর 176 লেয়ারের 3D TLC সেল, যার পেজ সাইজ হচ্ছে 16 কিলোবাইট, সি সাইজ হচ্ছে 512 গিগাবাইট। এতে রয়েছে 512 GB
GB 4 লেন ডাই, ড্রাইভার সাইজ W10, ড্রাইভারের ফার্মওয়্যার ভার্সন হচ্ছে H240117A। SK হাইনিক্সের এই V7 মেমোরি চিপ একদমই লেটেস্ট বলতে পারেন, গরম গরম, এবং এক্সোসি ক্লেম করতেছে এই লেটেস্ট মডেলের চিপসেট এবং তাদের যে প্রোপ্রাইটারি ফার্মওয়্যার রয়েছে এই দুইয়ের সংমিশ্রণে তারা এই ধরনের একটা SSD থেকেও 3000 প্লাস রাইট স্পিড বের করে নিয়ে আসতে পারে। কতটা পারে সেটা টেস্টে গিয়ে দেখবো। এতে মোট 4টা চ্যানেল রয়েছে, মোট সি রয়েছে 2টা, প্রত্যেকটা সিতে ব্লক রয়েছে 1084টা, প্রতি ব্লকে পেজ আছে আবার 4424টা। আগেই বলা হয়েছে যে এই এসএসডিটা ডিরামলেস, তবে এইচএমবি রয়েছে, কিন্তু এসএলসি ক্যাশিং নিয়ে আমরা কোনো প্রকার কোনো তথ্য পাইনি। এরপর সেই কাঙ্ক্ষিত পারফরমেন্স টেস্ট, এখানেই দেখা যাবে দুধ কা দুধ পানি কা পানি। পারফরমেন্স টেস্ট মূলত 3 ভাগে আমরা ভাগ করে থাকি। প্রথমে হচ্ছে উইন্ডোজের বুট আপ টাইম টেস্ট, এরপর আমরা রিয়েল লাইফের ফাইল ট্রান্সফারের টেস্টটা দেখি, এবং সবশেষে এই রিয়েল লাইফের টেস্টকে সিনথেটিক বেঞ্চমার্কের সাথে মিলিয়ে দেখি কতটুকু সামঞ্জস্য পাওয়া যায়। বুট আপ টাইম টেস্টে অপারেটিং সিস্টেম হিসেবে আমরা ব্যবহার করেছি উইন্ডোজ 11 প্রো। শাটডাউন অবস্থা থেকে বায়োস ইনিশিয়ালাইজ হওয়া থেকে শুরু করে উইন্ডোজ ওয়েলকাম স্ক্রিন পর্যন্ত আসতে সময় লেগেছে 5 সেকেন্ডের মতো। এরপরে আমাদের ক্লাসিক রিড রাইট স্পিড টেস্ট। নর্মাল কনজিউমারের ভিউ পয়েন্ট থেকে এই টেস্টটা অনেক বেশি আন্ডারস্ট্যান্ডেবল। টেস্ট শুরু করার আগে আমাদের টেস্ট সিস্টেম নিয়ে আপনাদের জানিয়ে রাখি। প্রসেসর হিসেবে রয়েছে আমাদের AMD Ryzen 5 7600, মাদারবোর্ড হিসেবে রয়েছে Asus TUF Gaming B650ME Wi-Fi, মেমোরি হিসেবে ব্যবহার হচ্ছে এডাটা ল্যান্সার XPG DDR5 32GB। যে SSD থেকে ডেটাগুলো ট্রান্সফার করা হবে তার জন্য রয়েছে T-Force Z540 Zen 5 2TB SSD, একটা হায়ার জেনারেশনের SSD, সো দ্যাট কোনো রকম কোনো বটলনেক যাতে আমাদেরকে দেখতে না হয়। এবং অতি অবশ্যই আমাদের টেস্ট সাবজেক্ট যেটা সিপিইউর NVMe Lane 2 তে কানেক্ট করা রয়েছে সেটা হচ্ছে G300 from Exosi। প্রথমে 89GB একটা প্রিমিয়ার প্রো প্রজেক্ট টিম Z540 থেকে Exosi G300 এ কপি করি। এ সময় স্পিড ছিল সর্বোচ্চ 2.97 GBs এবং সর্বনিম্ন 690 MBs। 783 মিলিসেকেন্ড থেকে 2441 মিলিসেকেন্ড রেসপন্স টাইমে 45 সেকেন্ডে এটা রাইট হয়। এ সময় অ্যাক্টিভ টাইম ছিল 89% থেকে 100% পর্যন্ত। এরপরে Exosi G300 থেকে রিড করা হয়। সর্বোচ্চ রিড স্পিড ছিল 2.20 GBs এবং সর্বনিম্ন 941 MBs। 0.3 ms থেকে 0.8 ms মিলিসেকেন্ড রেসপন্স টাইমে 47 সেকেন্ডে রিড হয়। এ সময় অ্যাক্টিভ টাইম ছিল 74% থেকে 100% পর্যন্ত। যেহেতু এটা একটা প্রিমিয়ার প্রো প্রজেক্ট, সো এর মধ্যে প্রচুর প্রিভিউ স্মল ফাইলস ছিল, এই কারণে কিছু হিকআপস দেখা গিয়েছে। চলুন এবার একটা ফুল বড় সাইজের ফাইল ট্রান্সফার করে দেখা যাক কাহিনী কি হয়। 105GB একটা 8K ব্ল্যাকম্যাজিক র ফুটেজ দিয়ে আমরা রিড এবং রাইট টেস্ট করতে যাচ্ছি। টিম Z540 থেকে Exosi G300 এর 2.60 GBs ম্যাক্সিমাম এবং 827 MBs মিনিমাম স্পিডে 384 ms থেকে 450 ms মিলিসেকেন্ড রেসপন্স টাইমে 1 মিনিট 16 সেকেন্ডে রাইট কমপ্লিট হয়। এ সময় অ্যাক্টিভ টাইম ছিল 76% থেকে 92%। একই ফাইল Exosi G300 থেকে রিড করা হয়। রিড টাইমে স্পিড ছিল 2.36 GBs ম্যাক্সিমাম এবং 1.71 GBs মিনিমাম স্পিড। 0.3 ms থেকে 0.6 ms মিলিসেকেন্ড রেসপন্স টাইমে 53 সেকেন্ডে রিড কমপ্লিট হয়। এ সময় অ্যাক্টিভ টাইম ছিল 99 থেকে 100% পর্যন্ত। রিয়েল লাইফ পারফরমেন্স টেস্টে আমরা যেটা দেখলাম যে প্রিমিয়ার প্রো প্রজেক্ট ফাইল বলেন বা বড় সাইজের বিরো ফাইল বলেন, দুইটাই আপনার যখন কপি বা রিড হচ্ছিল তখন কিন্তু স্পিড মোস্টলি কনস্ট্যান্ট ছিল, শুধুমাত্র শেষের দিকে গিয়ে ড্রপ করছিল। এইটা আমার মনে হয় কিছুটা হোস্ট মেমোরি বাফার বা HMB লিমিটেশনের কারণে হতে পারে, কারণ আমরা যেই সাইজের ফাইলগুলো দিয়ে টেস্ট করি এগুলো লিটারালি খুব ম্যামথ সাইজের ফাইল। 105GB ফাইল সচরাচর সবার কাছে থাকে না এবং 89GB প্রিমিয়ার প্রো প্রজেক্টও সবার কাছে থাকার কথা নয়। চলুন এবার এই রেজাল্টগুলোকে আমরা একটা সিনথেটিক বেঞ্চমার্ক টুলের স্কোরের সাথে মিলিয়ে দেখি, কারণ সিনথেটিক বেঞ্চমার্কে যে ফাইল সাইজগুলো দিয়ে ট্রাই করা হয় সেগুলো মোর অফ এ কনজিউমার গ্রেডের সাইজ বলতে পারেন। যেমন আমরা যে ক্রিস্টাল ডিস্কমার্ক 8 ব্যবহার করি সেখানে আমরা 8GB ফাইল দিয়ে টেস্টগুলো করে থাকি। Exosi G300 এর 512GB ভেরিয়েন্টের ক্লেম করা রিড স্পিড ছিল 3500 এবং ক্লেম করা রাইট স্পিড ছিল 3200। ক্রিস্টাল ডিস্কমার্ক 8 দিয়ে NVMe প্রোফাইলে 8GB ফাইল দিয়ে টেস্টে স্কোর পাওয়া গেল সিকুয়েন্সিয়াল রিড 3534, যা ক্লেম করা স্পিড থেকে 35.60 MBs বেশি এবং সিকুয়েন্সিয়াল রাইট ছিল 3039 MBs, যা ক্লেম করা স্পিড থেকে 160.73 MBs কম। অর্থাৎ 8GB বা এই টাইপের সাইজের যে ফাইলগুলো রয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনি অলমোস্ট ক্লেম করা স্পিড পাচ্ছেন ডিরামলেস একটা SSD থেকে। এই ধরনের স্পিড পাওয়া মোটামুটি খুব রেয়ার বলতে পারেন। এই টেস্ট রেজাল্ট অনুসারে আমাদেরকে বলতে হচ্ছে এই প্রাইস রেঞ্জে এই SSDটা উইদাউট ডিরাম Zen 3 তে ওয়ান অফ দ্য বেস্ট ট্রান্সফার স্পিড আপনাকে দেবে। এরপরে টেম্পারেচার অন স্ট্রেস। পারফরমেন্স টেস্ট রান করার আগে আমরা ক্রিস্টাল ডিস্ক ইনফো থেকে আইডিয়াল টেম্পারেচার এবং অন স্ট্রেস টেম্পারেচার রেকর্ড করে নেই। আইডিয়াল অবস্থায় Exosi G300 এর টেম্পারেচার ছিল 41 ডিগ্রি সেলসিয়াস এবং অন স্ট্রেসে আমরা ম্যাক্সিমাম মাত্র 45 ডিগ্রি সেলসিয়াস হিট করতে পেরেছি, যেটা খুবই চমৎকার থার্মাল ম্যানেজমেন্টের পরিচয় দেয়। একটা SSDর জন্য 70 ডিগ্রি টেম্পারেচার হচ্ছে একটা বয়লিং পয়েন্ট বলতে পারেন, এর থেকে যত কম তত ভালো। 45 ডিগ্রি ইজ ভেরি গুড। তবে বলতে হবে যে এই টেস্টটা যখন রান করা হয়েছে তখন আমাদের স্টুডিওতে এসি ইনস্টল করা হয়েছে এবং এসির টেম্পারেচার ছিল 28 ডিগ্রি। যদিও আমরা এর থেকে ঠান্ডা Zen 3 SSDও দেখেছি, তবে
45°কে খুব বেশি বলা যাচ্ছে না। যেহেতু এক্সোসি ব্র্যান্ডটা বাংলাদেশে এর আগে আমরা দেখি নাই, বলতে পারেন এই মাত্র কিছুদিন আগে যাত্রা শুরু করলো, সো এইটা একটা ব্যাকগ্রাউন্ড চেকের ব্যাপার রয়েছে। এক্সোসি হচ্ছে ব্র্যান্ডটার শর্ট নেম, ফুল নেম হচ্ছে এক্সট্রিম ওসি। এইটা একটা আমেরিকান ব্র্যান্ড, এতে কোনো সন্দেহ নাই, এটা আমেরিকার এলএলসি রেজিস্টার্ড। এক্সোসি বা এক্সট্রিম ওসি এসএসডি ছাড়াও মনিটর, র্যাম, পাওয়ার সাপ্লাই এরকম বেশ কিছু কম্পোনেন্ট বাজারজাত করে থাকে। এক্সট্রিম ওসি ব্র্যান্ডটা ক্লেম করে থাকে তাদের মেইন গোল হচ্ছে কম্পিউটার কম্পোনেন্ট গুলোকে কনজিউমারের কাছে আরো বেশি অ্যাফোর্ডেবল করে তোলা। যেটা পরিচয় আমরা এই এসএসডিটাই পাচ্ছি, প্রাইসের দিক থেকে খুবই কম্পিটিটিভ প্রাইসিং, যে পারফরমেন্স দিচ্ছে সেই অনুসারে। বাট এই ব্র্যান্ডটা আমাদের দেশে ওভার দ্য টাইম কেমন পারফর্ম করে এটা সময় বলে দেবে। মাত্র কয়েক মাসই একটা ব্র্যান্ড নিয়ে জাজমেন্ট দেওয়াটা খুব একটা কাজের কথা না, কারণ এর আগেও বাংলাদেশে অনেক বড় বড় ব্র্যান্ড এসেছিল যারা কালের স্রোতে ইভেন্চুয়ালি হারিয়ে গিয়েছে। ক্যাপাসিটি ওয়াইজ G300 এর 256, তারপরে 512, 1TB এবং 2TB ভ্যারিয়েন্ট থাকার কথা, কিন্তু বাংলাদেশের বাজারে এখন পর্যন্ত আমরা শুধুমাত্র 256 এবং 512GBটাই দেখতে পাচ্ছি। সামনের দিনে হয়তো আমরা আরো বড় ভ্যারিয়েন্টগুলোও দেখতে পারবো যদি এটা মার্কেটে একটু পপুলার হয়। এরপর হচ্ছে এন্ডুরেন্সের জিনিসটা একটু খটকা ছিল প্রথমেই, কারণ আপ টু 2000 TBW ক্লেম করা হয়েছে। জিনিসটা অনেকটাই অদ্ভুত মনে হয়, কারণ এর ধারে কাছেও ইভেন ন্যাস এসএসডি গুলো দেয় না। তাইলে এখানে কাহিনী কি? যখন আমরা এই এসএসডি গুলোর ডিটেল আরেকটু পড়াশোনা শুরু করলাম তখন এখানে পার্থক্যটা একটু পরিষ্কার বোঝা গেল। সেটা হচ্ছে G300 এর 256GB এন্ডুরেন্স হচ্ছে 200TB, 500GB এন্ডুরেন্স হচ্ছে 530TB, 1TB এন্ডুরেন্স হচ্ছে 1000TB এবং 2TB ক্যাপাসিটিতে এন্ডুরেন্স হচ্ছে 2000TB। অর্থাৎ এই যে 2000TB আপ টু তারা ক্লেম করতেছে সেটা শুধুমাত্র তাদের 2TB ভ্যারিয়েন্টের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, যদিও বাংলাদেশের বাজারে 1TB বা 2TB কোনো ভ্যারিয়েন্টই নাই। তবে আপনি যদি অন্যভাবে কম্পেয়ার করেন যে 512GBর মধ্যে 530TBও কিন্তু একদম টপ লেভেল। বলতে গেলে বাংলাদেশে এই প্রাইস রেঞ্জে 512GBতে 500-র উপরে TBW খুব বেশি কোম্পানি দেবে না। ম্যাক্সিমাম কোম্পানি এখানে 2, 3 বা 400 আশেপাশে ঘোরাফেরা করে। তবে এই ক্ষেত্রে TBW কতটা অ্যাকুরেট, এটার কি সার্টিফিকেশন আছে বা এটার টেস্ট করার মতো কোনো মেথোডোলজি আমাদের নাই, সেক্ষেত্রে হয়তো আমাদেরকে এই জিনিসটাকে কন্টিনিউয়াসলি রিড এবং রাইট করে এই 530 খরচ করলে পরে আমরা বুঝতে পারতাম যে অ্যাকচুয়ালি এটা TBW যেটা ক্লেম করেছে সেটার সাথে ম্যাচ করে কিনা। এক্সোসির এসএসডি গুলোর ওয়ারেন্টি পিরিয়ড হচ্ছে 5 বছর। এই 5 বছরে যদি প্রত্যেকদিন আমরা 276GB রিড রাইট করতে পারি তাইলে পরে আমরা এটার এন্ডুরেন্স 5 বছর আগে শেষ করতে পারবো। এখন এই টোটাল 530TB যদি আমরা আরো তাড়াতাড়ি টেস্ট করতে যাই রিড রাইট করে, তাইলে হয়তো দেখা যাবে আমাদের কয়েক মাসে এসএসডিটাকে একটা ম্যাক্রো বা কোনো একটা অ্যাপ দিয়ে কন্টিনিউয়াসলি রিড রাইট করতে হবে, যেটার ক্যাপাসিটি বা সুযোগ বা সেটআপ কোনোটাই আমাদের এই মুহূর্তে নাই। যাই হোক, এবার দামগুলো নিয়ে আরেকবার কথা বলা যাক। এটার যে 256GB এডিশনটা রয়েছে সেটার দাম হচ্ছে 2900 টাকা এবং 512GBর দাম করা হয়েছে 4900 টাকা। তবে আমরা দেখেছি অলরেডি বেশ কিছু রিটেল ওয়েবসাইটে এটা 4700 টাকার আশেপাশে বিক্রি হচ্ছে। সো আশা করা যায় 256 ভেরিয়েন্টও আপনারা 2900 টাকা থেকে একটু কমেই বিভিন্ন রিটেল শপে পেয়ে যাবেন। এরপরে কস্ট পার জিবির হিসাব। 256GB ক্যাপাসিটির ক্ষেত্রে কস্ট পার জিবি হচ্ছে 11 টাকা 33 পয়সা। 512GB ক্যাপাসিটির ক্ষেত্রে কস্ট পার জিবি হচ্ছে 9 টাকা 6 পয়সা। অর্থাৎ ক্যাপাসিটি যত বাড়বে কস্ট পার জিবি তত কমে আসবে। আমরা চলে এসেছি ভিডিওটার একদম শেষ প্রান্তে। চলুন এবার এটার প্রোস এবং কনস নিয়ে কথা বলা যাক। প্রথমে বলতে হবে এটার স্পিডের কথা। যেই প্রাইস রেঞ্জে এটা বিলং করে উইদাউট ডির্যাম, যে স্পিডটা তারা ক্লেম করতেছে অলমোস্ট তার কাছাকাছি ডেলিভার করতে পারতেছে, যদি সেই ফাইলগুলো আপনার রেগুলার ডে টু ডে লাইফের ফাইল হয়ে থাকে, যেমন 8GB বা 6GB বা 10GB এর আশেপাশে। তবে আপনি যদি আমাদের মতো ম্যামথ সাইজের ফাইল দেন তাহলে এটার কিছুটা হিকাপ খেলেও খেতে হতে পারে। তবে ডির্যাম ছাড়াই একটা এসএসডি যখন জেন 3 এর ম্যাক্সিমাম ক্যাপাসিটি বা ম্যাক্সিমাম স্পিডের কাছাকাছি দিতে পারে তখন বলাই যায় প্রাইস অনুযায়ী এসএসডিটা সবার জন্য ইজি চয়েস হয়ে যাওয়ার কথা। দ্বিতীয়ত হচ্ছে এর অপারেটিং টেম্পারেচার। ম্যাক্সিমাম স্ট্রেসে আমরা এটা 45° ম্যাক্সিমাম আউটপুট পেয়েছি, যেটা একটা এসএসডি টেম্পারেচারের ক্ষেত্রে খুবই রিজনেবল বলতে হবে। বেশ কুল এবং ঠান্ডা একটা এসএসডি, এটা আলাদা কোনো হিটসিঙ্ক ব্যবহার করার একদমই কোনো প্রয়োজন নাই। কিন্তু আপনার মাদারবোর্ডে যদি হিটসিঙ্ক থাকে আপনি অবশ্যই ব্যবহার করতে পারেন। সর্বশেষ ভালো যে ব্যাপারটা সেটা হচ্ছে TBW 530 TBW তারা ক্লেম করতেছে, দ্যাটস কোয়াইট এ লট। আপনি বিভিন্ন এসএসডি টুল দিয়ে এটা কতটুকু রিড রাইট হয়েছে সেটা টেস্ট করতে পারবেন। যদি কোনো কারণে আপনার এটা 530TBর আশেপাশে বা এর আগে গিয়ে ডেড হয়ে যায়, আপনি ডেফিনেটলি সিপিএস লিমিটেডের কাছে এটার ওয়ারেন্টি ক্লেম করতে পারবেন। বাট কনস বলতে এক্সোসি আমাদের খুব বেশি সুযোগ দিচ্ছে না এখানে। কনসের কথা যদি বলতেই হয় তাহলে মনে পড়ে যাবে অনেকের হয়তো আমরা যে লার্জ ফাইলগুলো টেস্ট করছিলাম 105GB বা 89GBর প্রিমিয়ার প্রো প্রজেক্ট, সেখানে আমরা মিনিমাম স্পিড কয়েকবার 1000-এর নিচে নেমে যেতে দেখেছি। আপনারা যদি আমাদের ট্রান্সফার প্রসেসগুলো খেয়াল করে থাকেন দেখবেন যে এই স্পিড ড্রপটা কিন্তু হয়েছে ম্যাক্সিমাম ক্ষেত্রে 80% পর্যন্ত ট্রান্সফার কমপ্লিট হওয়ার পরে। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা বলতে পারি যেহেতু এটা একটা ডির্যামলেস এসএসডি এবং সিস্টেমের র্যামের উপরে এইচএমবি দ্বারা ডিপেন্ড করে, সেক্ষেত্রে ওইখানকার ক্যাশ বা মেমোরি এলোকেশন ফিল আপ হয়ে যাওয়ার কারণেই হয়তো এই স্পিড ড্রপটা হয়েছে, যেটা আমরা সিনথেটিক বেঞ্চমার্কে দেখতে পাইনি। সো এই ছিল এক্সোসি G300 512GBর সালতামামি। আশা করি এটা নিয়ে একটা পরিষ্কার আইডিয়া পেয়েছেন। এখন কথা আসতে পারে যে কারা কিনবেন কারা কিনবেন না। যাদের সিস্টেম ড্রাইভ বা সেকেন্ডারি ড্রাইভ যে কোনো
কোনো ড্রাইভ হিসেবেই এই বাজেটের উপরে যাওয়ার সুযোগ নাই এবং অলমোস্ট জেন 3 ডিরাম সহ বেস্ট স্পিডটা চান বাট ডিরাম সহ এসএসডি কেনারও বাজেট নাই, তাদের জন্য দিস ইজ দ্য বেস্ট চয়েস রাইট নাও। ইউ গাইস ক্যান গো ফর ইট। আর যেহেতু এটা নতুন ব্র্যান্ড, ওয়ারেন্টি নিয়ে কোনো ইস্যু যদি হয় ডেফিনেটলি আমাদের গ্রুপে পোস্ট করবেন, আমরা চেষ্টা করব সিপিএস লিমিটেডকে জানিয়ে দেওয়ার জন্য। দেখা হবে পরে কোনো ভিডিওতে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।